আপনাকে অনেক কষ্ট করে আমরা পেয়েছি, আর আমাদের চ্যানেলে আপনাকে আমন্ত্রণ জানাই। তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে, আপনি তো অনেক দিন ধরে সেলস লাইনে কাজ করছেন, স্পেশালি ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করছেন। তো আপনি সেলস লাইন আর ইন্স্যুরেন্স সেক্টরে এলেন কি করে? নমস্কার। সেলস লাইনে এলাম বলতে মেনলি আমি ইন্স্যুরেন্স সেক্টরেই বরাবর আছি দীর্ঘ 20 বছর। এবার 2006 মোটামুটি আমি এসেছি। একদমই আচমকা, মানে আমাদের বাড়িতে একজন ভদ্রমহিলা, আমাদের পরিচিত ভদ্রমহিলাই ইন্স্যুরেন্স বিক্রি মানে আমাদেরকে দিতে এসেছিলেন। তখন আমার মেয়ে একদমই হয়েছে ছোট। তো উনি এসে আমাকে একটা ইন্স্যুরেন্স আমাদেরকে করিয়ে দিয়ে যান, এবং উনি আমাকে বলেন যে তখন আমি জাস্ট মানে পড়াশোনা কমপ্লিট করে বাড়িতে বসে আছি অ্যাজ এ হাউস ওয়াইফ। তো উনি বলেন যে শম্পা, কিছু ইয়ে করছো, মানে কাজকর্মের কিছু করবে বা ইন্টারেস্টেড আছো? তো আমি বললাম যে হ্যাঁ আছি, আমি তো চেষ্টা করছি কিছু একটা করব। তখন উনি বললেন যে তাহলে তুমি আমার সাথে দেখো, তোমার তো বাচ্চা ছোট এখন, পার্ট টাইম হিসেবে তুমি কিছু একটা যদি করতে চাও তো আমার সাথে করতে পারো। তো সেই হিসেবেই আমি গেলাম এবং আমি পুরো ট্রেনিং নিলাম। সেই সময় তো ট্রেনিং অনেক টাইম হতো ধরে, অনেক দিন ধরে। তো ট্রেনিং, ফুল ট্রেনিং, আমাদের খুব কড়াকড়ি ট্রেনিং হতো। আইআরডিএ ট্রেনিং, আইআরডিএ IC33 ছিল সেই সময়। তো আমরা পুরো ট্রেনিং নিলাম, পরীক্ষা দিলাম, পাশ করলাম, এবং একটা গ্র্যাজুয়েশন ডে ছিল সেই সেই সময় হতো। সেখানে আমাদেরকে বলা হলো যে 5টা করে পলিসি আনতেই হবে। তো আমি অনেক চেষ্টা করে 3টে জোগাড় করেছিলাম, করে নিয়ে গেলাম। যাওয়ার পরে আমি তো ভাবছি, খুব ভয়ে ভয়ে অফিসে ঢুকছি যে বাবা বকা খাবো প্রচণ্ড, 5টা বলেছিল 3টে নিয়ে যাচ্ছি। গিয়ে দেখি আমি মানে ফার্স্ট, মানে হ্যাট্রিক করেছি বলে আমাকে সেই সময়ই একটা ব্যাগ দেওয়া হলো, এবং কেক কাটানো হলো। দিয়ে আমি প্রথম শুরুটা করলাম। এবং তারপরে তখন আমার চিন্তা ভাবনাটা ছিল যে আমি মানে তার মানে আপনার সাকসেসফুল স্টার্ট হলো। একদম সাকসেসফুলি আমি স্টার্ট করলাম ওই সময় থেকেই। তো প্রথম দিকে আপনার কি কি চ্যালেঞ্জেস আসতো, মানে কাজ করতে প্রথম গেলে? দিকে তো মানে সেলস কি জিনিস কাউকে চিনি না, কাকে বলবো কাকে বলবো না, এই জিনিসটা তো একদমই মানে ভীষণই চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম। এবং বুঝতাম না কিছুই। সেই হিসেবে মানুষদেরকে চিনতাম না। অনেক মানুষ মানে যেটা আমার ক্ষেত্রে হয়েছে, অনেক সেলস ওম্যানদের ক্ষেত্রেই হয়তো হয়ও, যে কারোর হয়তো পকেটে টাকা নেই, তার করার ইচ্ছেও নেই, অথচ উনি মানে অন্তত 10বার ঘোরান আসুন 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 করে করে। এবার এই যে সময়টা নষ্ট হয় মানুষের, ওইভাবে আমার প্রচুর সময় নষ্ট হয়েছে। অনেক ফ্রাস্ট্রেশন এসে গেছে যে না, আর করতে বোধহয় পারবো না, এরা সবাই বোকা বানাচ্ছে। তো ওইভাবে তারপরে আস্তে আস্তে করেছি আর কি। তো এখন যে আপনার প্রায় 20 বছর হয়ে গেল একদম ইন্স্যুরেন্স সেক্টরে, একদম হ্যাঁ। আপনি স্টার্ট করেছিলেন অ্যাজ এ অ্যাডভাইজার। অ্যাজ এ আর অ্যাডভাইজার। আচ্ছা, এখন কি পোস্টে আছেন? এখন আমি অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার আছি। কোম্পানির এবং নাম বলতে হবে না, মানে কি হ্যাঁ, আছে? অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার আমি কাজ করছি, এরিয়া হেডও ছিলাম। তো নানা পদে করেছি, এবং আমি দীর্ঘ মানে অ্যাজ এ নিজেকে অ্যাডভাইজার হিসেবেই ভাবি। কোম্পানি কি ডেজিগনেশন দিল সেটা কোম্পানির ব্যাপার, এটা কাস্টমাররা সেটা বোঝেন না। কাস্টমাররা শুধুমাত্র যে যাচ্ছে তার গুডউইলটা, ট্রাস্টটাই ইম্পর্টেন্ট সেখানে। সেই হিসেবে আমি অনেকটা সাকসেস। তো আপনি যে কত বছর ধরে কাজ করছেন একটা সেক্টরে, সেটা ইন্স্যুরেন্স সেক্টর তো খুব টাফ সেক্টর, হ্যাঁ, মানে যেখানে মহিলারা তো সার্ভাইভ করা খুবই মুশকিল। একদম তাও এখন আমি দেখি অনেক মহিলারাই কাজ করছে আর খুব একদম সাকসেসফুলি কাজ করছে। একদম। তো আপনার কাজ করতে গেলে এখন অভিজ্ঞতাটা কিরম হয়েছে, মানে কি কি জিনিস লাগে যেটা দিয়ে লোক সাকসেসফুল হতে পারে এই সেক্টরে? এই সেক্টরে সাকসেসফুল হতে 3টে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। আচ্ছা। প্রথম ইম্পর্ট্যান্ট হচ্ছে তার নলেজ।
নলেজটা খুব মানে একদম পারফেক্ট থাকতে হবে। যা তুমি প্রোডাক্ট সেল করছো বা যেটাই তোমার আছে এর মধ্যে যত জ্ঞান দরকার, যত নলেজ তৈরি করতে পারো, আপডেট হতে পারো, মানে পুরো পেপার হোক বা সবসময় বেরোচ্ছে, নানা ধরনের চেঞ্জেস আসছে, টোটালটাই নলেজ থাকতে হবে একদম। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে তাকে অনেস্ট হতে হবে, যা বলছে সেটা যেন কোম্পানিরই কথা হয়। কোম্পানি যা যা দিচ্ছে, যা যা বলছে, যা যা করছে সেটাই ও রিপ্রেজেন্টেটিভ। এখানে নিজের অত জল মিশিয়ে কথা বললে চলবে না। তো এটা হচ্ছে সেকেন্ড, যেটা কাস্টমাররা সত্যিটাই জানতে চায়। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। আর একটা জিনিস হচ্ছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কাস্টমার আর কোম্পানির মাঝখানে যিনি রয়েছেন, যিনি রিপ্রেজেন্ট করছেন, ওনাকে পুরো সার্ভিসটা দিতে হয়, ফুল সার্ভিস। ও যেন ফোন করে ওকে পায়, উনি যেন ফোন করে মানে যে প্রবলেমটা পড়ছে সেটা যেন সলভ করতে পারে। তো এই সার্ভিসটা যেন উনি দিতে পারে। এই তিনটে জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে সে সাকসেস হবে। থ্যাংক ইউ। তো আমি আরো একটা জিনিস জানতে চাই, ধরুন আপনি 2006 সালে ক্যারিয়ার শুরু করেছেন, হ্যাঁ, এখন 2026, তার মানে পুরো 20 বছর। একদম। এর মধ্যে কি চেঞ্জ আপনি পেয়েছেন? ইন্স্যুরেন্স সেক্টরের চেঞ্জটা কি পেয়েছেন? 2006 তে ইজি ছিল না টাফ ছিল, না এখন ইজি আছে টাফ আছে বিক্রি করা? 2006 সালে আমরা যখন শুরু করেছিলাম তখন মানে লাইফ ইন্স্যুরেন্স বলতে লোকে এলআইসি অফ ইন্ডিয়াই বুঝতো, প্রাইভেট সেক্টরটা বুঝতোই না। এবার প্রাইভেট সেক্টরকে লোকের মধ্যে মানে কাজ করাতে গিয়ে আমাদের এই যে ট্রাস্টের ব্যাপারটা, এটা ভীষণভাবে চ্যালেঞ্জের সেই মুখে সময় পড়তে এটা হয়েছিল। নতুনও ছিল, প্রাইভেট সেক্টর একদমই পুরো নতুন, ছিল। প্রাইভেট সেক্টর একদমই নতুন। মানে মানুষ বিলিভই করছিল না। এটা আর কি আমাদের একটা মস্ত বড় চ্যালেঞ্জের জায়গায় পড়তে হয়েছিল। কিন্তু বড় কোম্পানিরা সবই বড় কোম্পানি এসেছিল, তো সেই হিসেবে ব্র্যান্ডগুলো অনেক নোন ছিল বলে তাও কাজ করতে হয়েছে বা কাজ করতে পেরেছে। আর একটা জিনিস সেই সময় পজিটিভ দিক ছিল হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সেরও যারা কাজ করেছেন দীর্ঘদিন ধরে তারাও প্রাইভেট সেক্টরে চলে এসেছিল অনেকে। তো আমরা মানে মানুষজন অনেক ডেডিকেটেড মানুষজন পেয়েছি, এবং যারা আমাদের সিনিয়ররা ছিলেন তারাও অনেক ডেডিকেশন আমাদের শিখিয়েছিলেন। তো সেই হিসেবে তাদের হাত ধরে আমরা কাজগুলো করতে পেরেছি। এখন যেটা প্রবলেম হয়, এখনকার যে সিচুয়েশনটা, সেটা যারা ছেলেমেয়েরা যারা নতুন আসছে, প্রথমত তারা অত সেলস ওরিয়েন্টেড না, তারা কাউকে বলতেই চায় না কোনো কিছু, এই জবকে মানে অতটা ভালোবাসছে না। এটা একটা আমরা লোকজনই পাচ্ছি না। কাজের এত বড় একটা সেক্টর, মানে 26টা কোম্পানি, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, বিরাট বড় একটা সেক্টর, অত ব্রাঞ্চ, মানে এত ব্যাংক ইন্স্যুরেন্স সেল করছে, অথচ লোক নেই। অথচ সেই হিসেবে যদি আমরা মানে মানুষজন যদি সিরিয়াসলি ছেলেমেয়েরা যদি এসে প্রথম থেকে শেখে, তাহলে তাদের চাকরির কোনোদিনই অভাব করবে না। কিন্তু সেটা আমরা পাচ্ছি না প্রথমত। আপনার কথা শুনে যা আমি বুঝলাম কি এখন ম্যান পাওয়ার ক্রাইসিস আছে এই ভীষণ সেক্টরে। ক্রাইসিস, ম্যান পাওয়ারের ক্রাইসিস সব থেকে বেশি। সব থেকে মানুষজন এখন অনেক বেশি সচেতন হয়ে গেছে যে ইন্স্যুরেন্স লাগবেই, জীবনে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তাটা এই কোভিডের পর থেকে মানুষের মধ্যে অনেক বেশি সচেতনতা এসছে। আগে তো ছিল না। আমাদের অনেক মানে 100খানা কল করলে হয়তো মানে 10টা, যেটা রেশিও সেই হিসেবে 10টাও হতো না, 3-4টে হয়তো হতো। এখন 100টা যদি কেউ কল করে তাহলে কিছু না হলেও 15খানা ক্লোজ করে দিতে পারবে। আপনার কি মনে হয় কেন এখন ইয়াং জেনারেশন যে আছে তারা ইন্স্যুরেন্স সেক্টরে আসতে চাইছে না, কি কারণ হতে পারে?
প্রথমত তো একটা কারণ আছে যে কেন কর্পোরেট ইন্স্যুরেন্স সেক্টরে তো পেমেন্ট ভালো, স্যালারি ভালো, খুবই ভালো, কমিশন ভালো, তাও খুবই ওরা ভালো। কেন অ্যাভয়েড করছে, কেন আসতে চাইছে না? আসতে চাইছে না, তার কারণ হয়তো একটা কারণ হতে পারে যে বাড়ির লোকজনরা অনেক বেশি তাদেরকে ডিমোটিভেট করছে। এটা আমার মনে হয় যে কেউই যদি এসে বাড়িতে এসে বলে যে হ্যাঁ ইন্স্যুরেন্স কোম্পানিতে গেছিলাম, সেখানে ইন্টারভিউ দিয়েছি, তো বাড়ির লোক যে সেটা যদি মানে এনকারেজ করার যে ব্যাপারটা, সেটা আমার মনে হয় খুবই কম পাচ্ছে। এটাই যদি কোনো ছেলে মেয়ে বলেন যে আমি একটা ব্যাংকে চাকরি পেয়েছি, বাড়ির লোক অনেক বেশি এনকারেজ আর করবে। লেকিন ব্যাংকেও তো আমরা দেখছি কি ওরা সেম জিনিস, ইন্স্যুরেন্সই বিক্রি সেম করতে হচ্ছে। জিনিস, সেম জিনিস, কিন্তু একটা নেগেটিভিটি গার্জিয়ানদের মধ্যেই রয়েছে। মানে মহিলাদের আপনি তো বলছেন কি এটা গার্জেনের নেগেটিভিটি, একদম ওটাই গার্জিয়ানরা ট্রান্সফার হচ্ছে ক্যান্ডিডেট। ক্যান্ডিডেটের ওপর, ক্যান্ডিডেট যদি একদিন দুদিন আসে, 3 দিনের দিন আর আসছে না, বলছে বাবা বারণ করেছে, মা বারণ করেছে, ফ্যামিলি, বাচ্চারা বোঝে কি, কিছুই বোঝে না। তারা যে জিনিসের মধ্যে ঢুকবে সেখানেই কাজ করবে, কিন্তু বাড়ি গার্জিয়ান ভীষণভাবে নেগেটিভ করে দিচ্ছে। এটা একটা প্রথমত কারণ। দ্বিতীয়ত একটা কারণ আছে যে প্রাইভেট যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে টোটাল মানে তাদেরকে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা বোঝানোর থেকেও এত বেশি মানে টার্গেট চাপিয়ে দিচ্ছে, এত বেশি প্রেশার দিচ্ছে জিনিসটাতে, যে ওরা হ্যাঁ, ভেঙে যাচ্ছে, ওরা ভেঙে যাচ্ছে, ফট করে ভেঙে যাচ্ছে। যে ম্যানেজমেন্ট আছে, কোম্পানির ম্যানেজমেন্ট গুলো আছে, প্রাইভেট একদম সেক্টরের ম্যানেজমেন্ট গুলো আছে, ওরা মানে অত চাপ তৈরি করছে ক্যান্ডিডেট উপরে কি ওরা ভয়কে পালিয়ে যাচ্ছে। ভয়কে, মানে ও যে একদম দাঁড়াবে ওই জমিটা ওদেরকে দিচ্ছে না, ওই জমিটা ও দিচ্ছে, এলেই ওর উপরে বিজনেসের চাপ চালিয়ে দিচ্ছে। একদম। তারপরে ডেলি লগ ইন, আর এক মা লগ ইন, এই একদম। লগ ইন করে করে ওদেরকে পুরো সেক্টর ওরা অত ভয় খেয়ে যাচ্ছে কি হ্যাঁ। বলছে আমি মাইনে কম হোক তা আমি এখানে কাজ করব। একদম, কারণ এই আর একটা জিনিস আমি ইয়াং জেনারেশনদের জন্য একটা মেসেজ দিতে চাই। এই মেসেজটা হলো যে তারা প্রথমেই একটা এক্সপেকটেশন নিয়ে বাড়ির থেকে বেরোচ্ছে, যে বেরোলেই ইন্স্যুরেন্স সেক্টরে যাচ্ছি, গেলেই আমি চাকরি পেয়ে যাব, আর গেলেই আমার স্যালারি শুরু হয়ে যাবে। কিন্তু এই কাজটা একটু ধীরে ধীরে শিখতে হবে। এই যে শেখার যে টাইমটা, যেটা পিরিয়ড, এই টাইমটা এরা বুঝতেই চাইছে না যে কাজটা কতটা টাফ কাজ। সেটা শিখতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আমি অ্যাডভাইজার থেকে নয় ওপরে যাব, আমি তো সারা জীবন অ্যাডভাইজার থাকবো না। আমাকে কেরিয়ার যদি শুরু করতে হয় তো একটা আমাকে ট্রেনিং পিরিয়ডের মধ্যেই যেতে হবে। এই মেন্টাল যে সেট আপ, ওটা ওদের মধ্যে নেই। এটা এই ব্লকেজটা তৈরি হয়ে গেছে যে ও ইন্স্যুরেন্স সেক্টর স্যালারি দেয় না, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরেই সব থেকে বেশি স্যালারি, সব থেকে। কিন্তু কেউ তো ম্যানেজার পোস্টে কোনো জুনিয়রকে যে কিছু জানে না, তাকে একটা চেয়ার কি করে দেবে? একটা চেয়ার পেতে গেলে তাকে একটা সিঁড়ির মতো ধাপ দিয়ে এগোতে হয়। ধরুন চেয়ারটা রয়েছে একতলাতে, কিন্তু ওই একতলাতে আমি যাব কি করে? আমার তো সিঁড়ি জাম্প দিয়ে করে যেতে পারবো না, আমাকে তো সিঁড়ি দিয়েই যেতে হবে। তো সেই জিনিসটাই ওদের মধ্যে নেই। আর যারা করছে তারা ওখানে পৌঁছাচ্ছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টরে যত বড় ম্যানেজার আছে, যত মানে জেডএম আছেন, আরএম আছেন, ন্যাশনালে রয়েছেন, তারা সবাই অ্যাডভাইজার বা সেলস ম্যানেজার থেকেই ওপরে উঠেছেন। তো ওই টাইমটা প্লাস ওনারা আমি তো দিয়েছেন, এখন দেখছি স্যালারি প্রচুর হয়ে গেছে, মানে আগে প্রচুর থেকে স্যালারি। 2006 তে যে স্যালারি একদম। ছিল তার এখন মিনিমাম 10-12 গুণ স্যালারি হয়ে গেছে, মান্থলি স্যালারি। একদম, মানে মানুষ ভাবতেও পারবে না যে কি হারে স্যালারির গ্রোথ হয় কাজ করলে। কেউ যদি 10 বছর ইন্স্যুরেন্স সেক্টরকে দিয়ে দেয়, তাহলে তার স্যালারি মানে যদি শুরু করে 10,000 টাকা থেকে, তার স্যালারি মানে মিনিমাম 1 লাখের ওপরে উঠে যাবে, 1.5 থেকে 2 লাখ টাকা স্যালারি হবে মিনিমাম। তো এই জায়গায় পৌঁছাতে মানুষকে যদি একটা মানে চ্যালেঞ্জ নিয়ে যে না আমি করবই, কোনো রাস্তা তো ইজি নেই, সব জায়গায় কষ্ট করেই লোক পৌঁছতে পারে। একদম কোনো কোনো জায়গা রাস্তা ইজি তা না। আপনার কি মনে হয় এখনকার যে জেনারেশন চাইছে কি সবকিছু হাতে পেয়ে যায়, কিছু করতে না হয়?
না, এরকম ব্যাপার নেই। জেনারেশন ওরকম সব পেয়ে যায় এরকম মেন্টালিটি নিয়ে চলছে না। তারা চলছে হচ্ছে যে আমি যে কাজটা করব প্রথম থেকেই আমাকে একটা স্যালারি না, বেসিসে দেওয়া স্যালারি তো হোক দিচ্ছে, কোম্পানিরা এবং তো স্যালারি দিচ্ছে। স্যালারি দিয়েই কাজটা আমি শুরু করি। আর এখনকার যে জেনারেশন আছেন ওরা যেহেতু প্রচুর সেক্টর আছে ওয়ার্ক ফ্রম হোমে কাজ করাচ্ছে, ইনফ্যাক্ট ওয়ার্ক ফ্রম হোমে তাদের প্রচুর কাজ করাচ্ছে, মানে সকাল থেকে শুরু করে রাত অবধি কাজ করাচ্ছে, সেটাতে ওরা কমফোর্টেবল হয়ে গেছে। তাদের বন্ধু বান্ধবরা বলছে আমরা ওয়ার্ক ফ্রম হোমে কাজ করছি, তো সেই কারণে ওদের একটা ওয়ার্ক ফ্রম হোম তো আইদার ডিজিটাল প্ল্যাটফর্মে করবে কি আপনার একদম সফটওয়্যার ডেভেলপমেন্টে করবে, একদম আর তো কোনো কাজ ওয়ার্ক ফ্রম হোমে হয় না, হবে না, সবাইকে অফিস যেতেই হয় কাজ করতে হয়। একদম। আর ইনফ্যাক্ট ওদেরও এখন দেখছি আমি সপ্তাহে 2-3 দিন ম্যান্ডেটরি করে দিয়েছে, অফিস আসতেই হবে, অফিস আসতেই হবে, না হলে মাইনে পাবে না। একদম। আর সেলস ওরিয়েন্টেড জবে যে মানে না শুনতে হয়, প্রচুর নো শুনতে হয় আর কি, তো এই না শোনাটা ওদের কাছে ভালো লাগছে না, এটা হলো মানে ওরা একটা খুব ব্যাপার। তাড়াতাড়ি ডিমোটিভেট হয়ে যায়। ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কারণ আমরা যে জেনারেশনের লোকজন মানুষ, আমি যে জেনারেশন, আমার 6 ভাই বোন আমরা, তো আমরা তাদের মধ্যে থেকে বড় হয়েছি। আমরা মাকে যাই যে বলতাম যে এইটা খাবো বা এইটা লাগবে, আমাদের মায়েরা তখনই না করে দিত, বলতো না একদম না, খেতে হবে না এটা। এখন জেনারেশন কি হচ্ছে যে একজন বা দুজন মা ও যদি মুখ খুলে বলে যে মা এটা খাবো, ওর মা ওটা কেন তার সাথে আরো দুটো পদ নিয়ে আসছে, তো ও না শুনতে অভ্যস্ত না। এখন যেকার জেনারেশনরা না শুনতে ছোটোর থেকে না শুনে অভ্যস্ত না। যে কোনো মানুষের যে গ্রোথ হয় না ওটা বাড়ির থেকেই হয়, বাবা মার থেকেই হয়। আমরা যে গ্রোথ পেয়েছি, আমরা যে না শুনেছি, ওই না শোনাতে আমাদের মনে হচ্ছে আমাদের ফাইট করতে হবে ছোটবেলার থেকেই, একটা জিনিস পেতে ছোটবেলার থেকেই যুদ্ধ করতে হচ্ছে। আর ওদের কি আছে, ছোটর থেকেই যুদ্ধ করতে হচ্ছে না, ওরা যদি বলে সবকিছু প্ল্যাটারে পেয়ে সব যাচ্ছে, যা পেয়ে চাইছে যাচ্ছে, এখনই পেয়ে যাচ্ছে। শুধু ওটা পাচ্ছে না, ওর সাথে আরো 10টা জিনিস পাচ্ছে। আজকে আমরা আমাদের যে ছোটবেলা, আমি তো সেই পয়েন্টে আসছি, ওদের স্ট্রাগল করার যে ক্ষমতাটা আছে সেটা শেষ হয়ে চলে গেছে। যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমরা যে ছোটবেলা, আমি যে ছোটবেলা দেখেছি, সেই ছোটবেলাতে আমার বাবা প্রাইভেট সেক্টরে চাকরি করতেন, উনি বোনাস পাওয়ার পরে পুজোয় জামা কিনে দিতেন। আমরা 3 বোন ছিলাম, গিয়ে একটা জামা কিনতাম, সারা বাজার ঘুরে একটা পুজোর জামা কিনতাম, এবং সেটাই পরে এত খুশি হতাম, এত আনন্দ পেতাম যে বলার মতো না। এখনকার ছেলে মেয়েদের ওই একটা জামা কাপড় ও ভাবতেও পারে না, সারা বছর অন্তত মানে 20-25-30 খানা জামা কিনছে। এখনকার তো বাবাই জানে নাকি বছরে লোক একটা নতুন জামা নতুন কিনবে, জামা সে কিনবে, তো রোজই অনলাইনে বসে বসে কিনছে। রোজই অনলাইনে কিনে নিচ্ছে। হ্যাঁ, তো ওই যে ক্রেজটা, ওই যে ছোট ছোট জিনিসের আনন্দ, ওটা হারিয়ে ওই গেছে। যে স্ট্রাগল, ওই যে মানে কিছু পাওয়ার একটা চাহিদা, হ্যাপিনেস, এটাই চলে গেছে এখনকার বাচ্চাদের মধ্যে, বা আমাদের মধ্যেও চলে গেছে। আজকে আমরা, আমাদের মায়েরা সারা জীবনে হয়তো একটা ট্রাঙ্কে 5খানা শাড়ি জোগাড় করতে পারতেন, আমাদের আলমারিতে অন্তত কয়েকশো শাড়ি জমে যাচ্ছে, কিছু আমরা পরতেই পারছি না, এত শাড়ি। তো এই যে অতিরিক্ত পাওয়ার একটা জিনিস তৈরি হয়ে গেছে না, যার জন্য লোক এইসব মানে এটা তো এখন একটা সোশ্যাল প্রবলেম হয়ে গেছে কি, যে ইয়াং জেনারেশন, মানে যেটা যাকে আমরা জেন জি বলছি, একদম যে জেনারেশন জে, তারা কোনো ব্যাপারেই কোনো অত সিরিয়াস দেখাচ্ছে না নিজেকে, না, আর ওরা চাইছে আরামে কাজ, সফটওয়্যার ডেভেলপমেন্টের একদম। কাজ, অন্য কিছু কাজ, ঘরে বসে আরামে কাজ, কাজ বাট ওই করবে, সেলস হ্যাঁ। কাজ তো ঘরে বসে হবে না, ওখানে তো লোক কাছে ঘুরতেই হবে। সেলস সব সব লেভেলেই সেলস আছে, কিন্তু সেলসটা কি আছে, এরকম সেলস যেখানে আমি বসে আছি, কাস্টমার আমার কাছে আসছে, কিন্তু আমি কাস্টমারের কাছে যাচ্ছি, ব্যাংকে আছে যেমন কাস্টমার
ব্যাংকের কাছে আসছে, আচ্ছা। মানুষের কাছে আসছে। একটা আমি শপ খুলেছি, সেখানে কাস্টমার আমার কাছে আসছে। আমি একটা সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে আমি সেল করছি, সেখানে কাস্টমার নিজেই স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছে। আমি বসে আছি, কাস্টমার আমার কাছে আসছে। সেই সেলস ওরিয়েন্টেড কাজের লোক প্রচুর, কিন্তু কাস্টমার বসে আছে, আমি কাস্টমারের কাছে যাচ্ছি, সেটাতে লোক নেই। সেটা মানে খুবই চাপের হয়ে গেছে। ম্যাক্সিমাম তো রিওয়ার্ডিং হচ্ছে যেখানে আপনি কাস্টমার কাছে যাচ্ছেন। একদম আপনার কাছে কাস্টমার আছে তো কোম্পানিও জানে কি কাস্টমার আমার কাছে আছে, অতএব স্যালারি দিয়ে কি লাভ। একদম টাকা কম, ও টাকা কম, সেক্ষেত্রে তাও লোক খুশি আছে। তাতেও খুশি আছে, অ্যাটলিস্ট মেন্টাল পিস আছে। আর যারা এখন কর্পোরেটে চাকরি করে তাদের আমি একটা জিনিসই সাজেস্ট করব, অত প্রেশার মাথায় না নিয়ে যার কাজ সে করছে। সিনিয়ররা প্রেশার দেবেই, সিনিয়রদের ওটাই কাজ। উনি তো বাইরে বেরিয়ে কাজটা করছেন না, নিচে যারা কাজ করছেন তারা তাদের থ্রু দিয়েই করছেন। একদম কারোর 10 জন লোককে ম্যানেজ করতে হচ্ছে, কেউ বা 50 জন লোককে ম্যানেজ করছে, কেউ বা কয়েক হাজার এমপ্লয়িকে ম্যানেজ করছে। তো তারা ওখানে বসে বসে কয়েক হাজার লোক তার একটা ওয়ার্ড শুনুক, তার জন্য তাকে অনেকটা প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে। আপনার কি মনে হয় যে ম্যানেজমেন্ট এখন আছে হুম ওরা কি বেশি ইনহিউম্যান আছে, মানে কাজের প্রতি খুব বেশি মানে চাপ হয়ে যাচ্ছে, বেশি লোকের মেন্টাল ট্রমা হয়ে যাচ্ছে, এরকম কিছু ব্যাপার আছে? এটাই আমি বলবো যে মেন্টাল ট্রমাটা আনলে চলবে না। সে তার না, সেটা নিজের তো কাজ হয়ে যাচ্ছে, করুক। কারণ সবাই তো ধরুন একই পরিস্থিতিকে আলাদা আলাদা লোক আলাদাভাবে প্রিসিভ করবে। একদম আমি যেটাকে ক্যাজুয়াল ভাববো অন্য লোক খুব সিরিয়াস ভাবে। তো এই জায়গায় মানবিক ম্যানেজমেন্ট হওয়ার দরকার আছে না? পুরো কর্পোরেট সেক্টরই এখন একটা রেসের ঘোড়ার মতো রোবটের দৌড়চ্ছে। মতো হয়ে গেছে, হ্যাঁ, রোবটের মতো হয়ে রোবটের গেছে। মতো হয়ে গেছে, যার যা মুখে আসছে বলে দিচ্ছে। প্লাস আমার মনে হয় যে ডিজিটাল মিটিং ফিটিং আজকাল যে শুরু হয়েছে, আগে এগুলো ছিল না, এই করোনার পর এগুলো শুরু হয়েছে। তো এগুলো তখন ভালো লাগতো লোকের, এখন লোক মানে ওটা শুনলেই মানে মাথা গরম হয়ে যাচ্ছে। যে যে সময় শুরু হয়ে যাচ্ছে, যেখানে শুরু হয়ে যাচ্ছে। আমি দেখলাম একটা ব্যাংকের মেয়ে এসেছিল আমার কাছে, সে কথাই বলতে পারছে না, ওর মিটিং শুরু হয়ে গেছে। আমাকে এটাও বললো আমি বাইকে যাচ্ছি, মিটিং শুরু হয়ে গেছে, আমি বাইকের মধ্যেই কথা বলতে হবে। তো এটা তো খুব ডেঞ্জারাস, রাস্তাতে যাচ্ছে র্যাপিডোতে, আর কল শুরু হয়ে যাচ্ছে, আর ওকে অ্যাটেন্ড করতেই হবে। দেখুন, প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কোনো জিনিসের একটা নেগেটিভ ব্যাপার আছে, একটা পজিটিভ ব্যাপার আছে। আজকে ডিজিটাল মিটিং করছে বলে অত লোককে এক জায়গা হতে হচ্ছে না, দৌড়িয়ে দৌড়িয়ে অফিস যেতে হচ্ছে না। যে যেখানে রয়েছে, বাড়িতে থাকুক, বাইরে থাকুক, রাস্তায় থাকুক, কোনো মানে সিনিয়র ম্যানেজারের কোনো একটা বক্তব্য রয়েছে, সে সঙ্গে সঙ্গে সবাইকে ডাউনলোড করে দিচ্ছে। তো এটা একটা ব্যাপার। আর যার মনে হচ্ছে বাইকে রয়েছে কিংবা রাস্তায় রয়েছে, নিজের জীবনের সেফটি তো নিজের কাছে, তখন তার বলা উচিত যে আমি বাইকে আছি, আমি এখন অ্যাটেন্ড করতে পারবো না, আমি পরে অ্যাটেন্ড করবো। বাইকে তোকে ফোনটা ধরতে হচ্ছে, ধরবে না মানে এগুলো তো নিজেকে একটু ম্যানেজ করতে হবে, যে নিজের সেফটি সিকিউরিটি নিজের কাছে। কোনো সিনিয়রই চায় না যে তার জুনিয়র যে এমপ্লয়ি আছে সে মরে যাক ইয়ে করতে করতে, মিটিং অ্যাটেন্ড করতে করতে। সেটা তো কখনো পসিবল নয় না। তো মানুষ ইনহিউম্যান বা হিউম্যান বলে কিছু নেই। আমরা যখন কাজের ক্ষেত্রে যাই তখন অনেক বেশি প্রফেশনাল হওয়া উচিত। মানে হিউম্যান হলেই বা তার কাজটা তো তাকে করতেই হবে। যার কাজ যদি নিজ থেকে, যার কাজ সে যদি সঠিকভাবে করে, পুরো টাইমটা সে যদি ও সিরিয়াসলি ওই কাজে দেয়, তাহলে পরে সিনিয়রকে অত কিছু বলারও দরকারও হয় না। কিন্তু যদি মনে হয় যেমন সেলসের কাজ, তো মানুষ বেরোচ্ছে, বেরিয়ে হয়তো সে বাড়ি চলে যাচ্ছে, কিংবা সে হয়তো সিনেমা দেখতে চলে যাচ্ছে, তখন তো সিনিয়রের একটা ট্র্যাকিং করার ব্যাপার থাকবে। কারণ আলটিমেটলি কোম্পানি তো এই পুরো কালেকশন বা বিজনেসের ওপরেই চলে। তো এখন আপনার কি মনে হচ্ছে, আপনার এই সেক্টরে, ইন্স্যুরেন্স সেক্টর স্পেশালি কি মনে হচ্ছে, মানে এখন কোন দিকে যাবে? কেন আমি দেখছি আইআরডিএ অনেক অ্যাক্টিভ হয়েছে, ইন্স্যুরেন্স ফর অল 2047, এজেন্টের কমিশন কমিয়ে দেবে, পে আউট কমিয়ে দেবে, এমপ্লয়ীদের স্যালারি ওরা কমাতে পারবে না, কিন্তু স্যালারি তো কোম্পানি দিচ্ছে, ওটা
ওটা ওদের প্রিভিউ থেকে বাইরে। হুম তো এই সব যে চ্যালেঞ্জেস গুলো আসছে, কি কস্ট ইফেক্টিভ হতে হবে, কাস্টমার ওরিয়েন্টেড, মিস সেলিং উপরে আইআরডি খুব স্ট্রিক্ট আছে, মিস সেলিং ইজ নট এলাউড। হুম মিস সেলিং যে লোকগুলো করছে তার মধ্যে ওরা করেছে, তো ওই সেক্টর গুলোকে কি করে এখন কি কি চ্যালেঞ্জ আপনি দেখছেন, মানে কামিং বছরে কি চ্যালেঞ্জ আসবে? কামিং যে বছরে আমি কোনো চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর অনেক বেশি গ্রোথ করবে আরও, আর এখন যা আছে তার 10 গুণ বেশি গ্রোথ করবে। তার কারণ একটা আছে, কারণটা হচ্ছে যে আগে থেকে এখন গভর্নমেন্ট অনেক বেশি ইন্স্যুরেন্সের উপর ফোকাস করছে, জিএসটি জিরো করে দিয়েছে। তার মানে আগামী দিন যদি ইন্স্যুরেন্স সেক্টর মানে গভর্নমেন্ট বলে যে ইন্স্যুরেন্স ইজ দ্য ম্যান্ডেটরি, উইদাউট ইন্স্যুরেন্স কেউ থাকতে পারবে না, সেটা যদি হয়ে যায় তাহলে পরে আমাদের 150 কোটি মানুষকে, মানে 1 কোটি মানুষকেও যদি কেউ কোনো কোম্পানি কোনো বছরে করে দেয়, মানে ইনশোর্ড করে দেয়, তাহলে 1 কোটি, এখন মোটামুটি টিকিট সাইজ 25,000 থেকে 30,000, তো 30,000 যদি অ্যাভারেজে মিনিমামও হয় তাহলে 30,000 ইন্টু 1 কোটি, তাহলে কত হচ্ছে? 30,000 ক্রোড়। 30,000 ক্রোড় একটা কোম্পানি কালেকশন করতে পারবে। আমাদের রয়েছে 26টা কোম্পানি, তাহলে কত করতে পারবে? মানে অত তো মানে 1 কোটি করাও কারোর পক্ষে পসিবল না, সে করতে পারছে না। বছরে ম্যাক্সিমাম করছে, ম্যাক্সিমাম 30,000 কোটিও করতে পারছে না, কেউ 5,000 কোটি করছে, কেউ 10,000 কোটি করছে। তার মানে কি সব মিলিয়ে যদি 2-3 কোটি করবে হয়তো, সব মানে পুরো 26টা কোম্পানি, সেক্ষেত্রে আগামী দিন আরও প্রচুর কোম্পানি ঢুকে যাবে ইন্স্যুরেন্স সেক্টরের। এখনো মানে পুরো মানে ভ্যাকেন্ট পজিশন অনেক আছে। বিক্রি করার লোক নেই তো আপনার কাছে, প্রোডাক্ট আছে, ভালো আছে, ডিমান্ড আছে, এটাকে বিক্রি করার লোক নেই, তো কি করে বিক্রি হবে? অনলাইনে তো বিক্রি হচ্ছে, যত লোক পাচ্ছে অনলাইন করবে, কোম্পানিরা অনলাইনে চলে আসবে। কোম্পানিরাও সমস্ত যত বড় কোম্পানি আছে টোটাল কোম্পানি অনলাইনে বসে থাকবে, যে যাতে অনলাইন থেকে নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটাই জায়গায় একটু অসুবিধা আছে যে মানে কাস্টমার আছেন উনি প্রচুর নলেজেবল যদি হন তাহলে উনি বেছে নিতে পারবেন, কিন্তু যদি উনি সেরকমভাবে ইন্স্যুরেন্স সম্পর্কে নলেজেবল না হন, সেক্ষেত্রে উনি কি করবেন? সেক্ষেত্রে একজন ম্যান পাওয়ার দরকারই আছে যে সে বুঝিয়ে দেবে। এইভাবেই কাজটা হবে। এবং মানে অনেক মানুষ হয়তো জানে না, আমেরিকা আমাদের তুলনায় মানে ওদের তুলনায় আমরা 3 গুণ বেশি মানে পপুলেশন, তবুও ওখানে 6,000 ইন্স্যুরেন্স কোম্পানি আছে, 6,000 ইন্স্যুরেন্স। ওখানে তো সবকিছু ম্যান্ডেটরি করা আছে, তো 6,000, এটাই আমার কথা। একটা বাচ্চা যদি জন্ম নেয়, সে যদি ইনসিওর্ড না হয় হসপিটাল থেকে বেরোতে পারবে, হসপিটাল থেকেই তার মানে সিস্টেমটাকে বানিয়ে দিয়েছে একদম। তার মানে হসপিটালও একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুলে বসে আছে। তো ডোমেস্টিক ইন্স্যুরেন্স কোম্পানি 6,000 ওখানে, আর আমাদের মাত্র 26টা, তো আমরা ওদের তুলনায় 3 গুণ বেশি পপুলেশন। That is why they are developed country, আমরা underdeveloped কান্ট্রি। তার মানে ডেভেলপ তো হচ্ছে না আস্তে আস্তে। তাহলে কান্ট্রি যত বেশি ডেভেলপ করবে তত বেশি ইন্স্যুরেন্স কোম্পানি ঢুকবে, তত বেশি ইন্স্যুরেন্স ম্যান্ডেটরি হয়ে যাবে, মানুষজন কাজ করবেই, কাজ না করার কিছু নেই। স্যালারি যা আছে সেই স্যালারিতেই নেওয়া হবে হয়তো সব পুরোপুরি। তো তাতে আমি আরো আমার যেটা মনে হয় কি ইন্স্যুরেন্স সেক্টরকে একটু এমপ্লয়ি ফ্রেন্ডলি হতে হবে, আর অনেক হিউজ রিক্রুটমেন্ট করতে হবে। মানে ধরুন একটা ব্রাঞ্চে 20টা ম্যানেজার আছে, 50টা ম্যানেজার আছে, সেই জায়গা ওদের যদি চায় কি সত্যিকার আমরা স্প্রেড করি, মার্কেটটাকে ফুল ধরি, মার্কেটটাকে এক্সপ্লয়েট করি, তাহলে দে শুড হ্যাভ এ লার্জ নাম্বার অফ টিম, একদম, তাহলে ওরা সাকসেসফুল তাড়াতাড়ি হবে। একদম।
সেটাই করার চেষ্টা চলছে কোম্পানিতে, কিন্তু তার জন্য তো নিচের থেকে লোককে তৈরি করতে হবে আগে। উইদাউট না তৈরি করে তো লোককে ম্যানেজার হিসেবে নিয়ে নেওয়া যায় না। তো সেই প্রসেসটা আমিও ওই কারণেই এত কথা আসছে যে নিউ জেনারেশন যদি একটু মানে এই তৈরি হওয়ার দিকে অন্তত একটু টাইম দেয়, তাহলে তারা ইন্স্যুরেন্স সেক্টরে খুব ভালো গ্রোথ করতে পারবে আমার মনে হয় অন্তত। তো আপনি যে অতদিন, এবার আমরা লাইটার নোটে আসি, হুম। অনেক সিরিয়াস ডিসকাশন হয়ে গেছে। একদম একদম। তো আপনি যে ইন্স্যুরেন্স সেক্টরে 20 বছর কাজ করলেন, হুম। তো আপনাকে কি কি আপনি পেলেন, যাতে লোক যে যারা এই ইন্টারভিউটা দেখছে ওরা মোটিভেট হবে কি আমরাও এই সেক্টরে আসি? মানে আপনি একটা সাধারণ মহিলা থেকে আমি কত যেদিন আমি যেদিন ইন্স্যুরেন্স সেক্টর শুরু করেছিলাম সেদিন ভেবেছিলাম যে 2000 টাকা আমার মানে পকেট মানি হলেই এখান থেকে আমি খুশি। কিন্তু তারপরেও আমি এমনও হয়েছে যে মানে ম্যাক্সিমাম আমি উম, মানে কি বলবো, আনলিমিটেড ইনকাম এখানে, আনলিমিটেড মানে ভাবা যায় না এতটাই ইনকাম মানুষ করতে পারে মানে বা মাসে আমরা লাখ দু করেছি। লাখ টাকা আরামে করতে পারে? লাখ 2 লাখ তো খুবই কম। আচ্ছা। একজন অ্যাডভাইজার যদি মানে কাজ করেন, তো উনি একটা চেকেও 10 লাখ পেতে পারেন, বা একটা চেকেও উনি 50 লাখ পেতে পারেন। এটা হলো একদম সত্যি কথা। এবং আমি আজকে অ্যাজ এ উম্যান আমি সবই করেছি, মানে আমার মোটামুটি যেটুকু আমার চাহিদা, যেটুকু মানুষ দরকার হয়, ঘর বাড়ি, তার যে কোনো জিনিস, তার একটু সঞ্চয়, সব কিছুই, বা ফিউচারের জন্য প্ল্যানিং, সমস্ত কিছুই আমি এই ইন্স্যুরেন্স সেক্টর থেকেই করেছি, অন্য কোনো কিছু থেকেই করিনি। টোটাল মানে এটা সোশ্যাল মিডিয়া, সুতরাং আমি হয়তো সব ভেঙে বলতে পারবো না, তবে হ্যাঁ আমি যা করেছি সেটা অ্যাজ অ্যাজ মানে এ ইন্স্যুরেন্স সেক্টর আপনাকে অনেক কিছু দিয়েছে। একটা হাউসওয়াইফ হিসেবে লোকে একটা চাকরি করে হয়তো যতটুক করতে পারে, কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর বলেই হয়তো অনেকটা হেল্প পাওয়া গেছে, অনেকটা। যাক, আপনার এই কথা শুনে অনেক লোক মোটিভেটেড হবে যে আমরা ইন্স্যুরেন্স সেক্টরে আসি, কাজ করি আর সাকসেসফুল হই। দেখুন, আজকালকার যুগে কোনো কাজই ইজি নেই, সব একদম কাজই একদম টাফ আছে, একদম একদম। লেকিন কাজটাকে শিখতে হয়, জানতে হয়, একদম তাহলে নিশ্চয়ই একদম। সাকসেস পাবে। আমার অভিজ্ঞতা এরম বলে যে আমি কি পেয়েছি, কত টাকা পেয়েছি, তার থেকেও বড় কথা না নিজের মনের একটা স্যাটিসফ্যাকশান, যে আমি অনেক পরিবারকে সিকিওর করেছি। এটা একটা যে কোনো কাজের মানুষের তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান দরকার হয়। আমার লাইফে এরকমও আমি দেখেছি যে ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়ে সব টাকা বেরিয়ে গেছে, তারপরেও তাকে একটা চেক দেওয়া গেছে। তা এরমও দেখেছি যে একজন মারা গেছে, তাকে আমি জোর জবরদস্তি চায়ের দোকানে বসে করিয়ে দিয়েছিলাম একটা পলিসি। তারপরে যখন তার মানে হঠাৎ মারা যায়, চেকটা পায়, তার মানে বয়স্ক মা এসে আমার পা ধরে কাঁদছে। তো এই ধরনের যে জিনিসগুলো, সেগুলো আমার মনে হয় যে অনেক বেশি আমাকেই মোটিভেট করেছে যে না, এখানে কাজ করাটা দরকার। কারণ মানুষ বোঝে কি বোঝে না সেটা পরের কথা, একটা মানুষের 3টে জিনিস থাকা খুব দরকার এখনকার দিনে। একটা হচ্ছে মেডিক্লেম, আর একটা হচ্ছে তার টার্ম প্ল্যান। টার্ম প্ল্যান মানে হচ্ছে অনলি ফর কভারেজ 50 লাখ বা 1 কোটি, সেটা আমি একটু ভেঙেই বললাম ওই জন্য। আর একটা জিনিস হচ্ছে পেনশন স্কিম, কারণ গভর্নমেন্টের 2004-এর পর থেকে পেনশন প্রায় বন্ধ গভর্নমেন্ট অর্গানাইজেশনে, আর যারা প্রাইভেট আছে তাদের তো পেনশন নেই। তো একটা মানুষ 60 বছরের পরে, এখন যা লাইফ লোকের লাইফ স্ট্রেন্থ যা রয়েছে, তাতে মানুষ 80 বছর অবধি নর্মালি মানে বেঁচে যাচ্ছে। তো 60 থেকে 80, 20 বছর, 20 বছর মানুষ যাতে নিজের পুরো মাথা উঁচু করে বাঁচতে পারে,
যাতে সেলফ রেসপেক্ট রেখে বাঁচতে পারে, তার জন্য তাকে কিছু একটা ফিউচারের জন্য পেনশন করে রাখা উচিত। আপনি আজকে ইন্টারভিউতে আমরা শেষ দিকে চলে এসেছি, হুম। তো আপনার কি মেসেজ আপনি দিতে চান কাস্টমারদের প্লাস যারা কাজ করতে চায় সেক্টরে, তাকে কি মেসেজ দিতে চান? আমি কাস্টমারদেরকে বলবো যে ইন্স্যুরেন্স যখন কেউ ফোন করবে বা যখন আপনাদের কাছে যাবে, তাদের প্রতি আপনারা মানে তাদেরকে সম্মান দিতে শিখুন, যে তারা আপনাদের ভালো করার জন্যই আসছে। এটা হচ্ছে আমার কাস্টমারদের প্রতি একটা মেসেজ। আর যারা কাজ করতে চাইছে তাদেরকে বলবো যে কোনো জিনিসই তো সহজ নয়, তুমি তোমার কাজটা করে যাও, যার নেওয়ার ওরা সে ঠিকই নেবে, আর যার নেওয়ার না উনি নেবেন না। তো বলা কাজ বলতে হবে। এটা হলো আমি যারা নিউ জেনারেশন বলবো না, যারা এখানে কাজ করতে আসছেন এবং অনেক অ্যাডভাইজাররাও কাজ করেন, যারা অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে আসেন, তাদের বলবো যে আপনারা কাজটা করুন। কাজটা তো সোশ্যাল ওয়ার্ক একটা, তো এটা একটা নিজেরাই নিজেদেরকে যদি এই কাজকে সম্মান দেন, তাহলেই অন্য লোক সম্মান দেবে। থ্যাংক ইউ, আপনি আপনার ব্যস্ত কাজের মধ্যে সময় বার করে আমাদের সাথে সাক্ষাৎকার করলেন, তার জন্য আমরা খুব ধন্যবাদ করছি আপনাকে। Thank you. আর আমাদের নতুন মিডিয়াতে এসছেন, এসে আপনার কথা বললেন, তার জন্য অনেক ধন্যবাদ। আর আমি আশা করব আপনার ইন্টারভিউ দেখার পর অনেক লোকই আপনার থেকে মোটিভেট হয়ে এই সেক্টরে আসবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরও অনেক ধন্যবাদ। চ্যানেল দেখুন এবং নতুন চ্যানেল আপনাদের অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। যারা দেখছেন তাদের যদি সত্যিই ভালো লাগে তাহলে পরে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনাদেরও যদি কিছু বলার থাকে তাহলে পরে মেসেজেই লিখুন যে আপনারাও এই কথাগুলো বলতে চান, তাহলে পরেও আপনারা এখানে এসে বলতে পারেন। এগুলোও তো একটা ভালো প্ল্যাটফর্ম। নমস্কার।